সংসদ তো গান গাওয়ার জায়গা না, সংসদ এন্টারটেইনমেন্টের জায়গা না। বর্তমান সংস্কৃতি সত্যিকার অর্থে ক্যান্সার আক্রান্ত এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট প্রয়োজন। দীর্ঘ 17 বছর পর আমরা একজন পরিশীলিত তারেক রহমানকে পেয়েছি এবং এই তারেক রহমানের ভেতর আমরা দেশ গড়ার যে স্বপ্ন, যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে, এবং তার এই জার্নিতে আমি তার সঙ্গে শরিক হতে চাই এবং আমার ভেতরে যা কিছু আছে আমি সব কিছু ঢেলে দিয়ে এই দলের পাশে থেকে দেশ ও দশের জন্য কাজ করে যেতে চাই। আমরা গানের শিল্পী, গান বাজনার মানুষ, আমরা টেলিভিশনে গান করব, রেডিওতে গান করব, আমরা স্টেজে গান করব। সংসদ তো গান গাওয়ার জায়গা না, সংসদ এন্টারটেইনমেন্টের জায়গা না। সংসদ হচ্ছে দেশের জন্য দশের জন্য আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলোকে ওখান থেকে নীতি নির্ধারণ করে দেওয়া হয় যে এভাবে এই জিনিসগুলো হলে আমার দেশের জন্য ভালো, দশের জন্য ভালো। তো যেই জায়গায় যেই ডেকোরাম আমার মনে হয় সেটাই ফলো করা উচিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, তবে এটা ঠিক যে সংস্কৃতির মানুষ হিসেবে আমি এতটুকু বলতে পারি যে সরাসরি মানুষের সঙ্গে একটা যোগাযোগের সুযোগ আমাদের রয়েছে এবং আমি মনে করি যে সংস্কৃতির মাধ্যমে একটা সমাজকে আন্দোলিত করা সম্ভব। প্লাস আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে ছোটবেলা থেকেই যেহেতু আমি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি, সত্যিকারের সংস্কৃতিটা কি সেটা দেখার সুযোগ আমার হয়েছে আমার বাবার মাধ্যমে। আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার তার জীবনে 60টি বছর ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, মিউজিক ইন্ডাস্ট্রি দিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। আমি সেই প্রপার সংস্কৃতিটা দেখে বড় হয়েছি, কিন্তু যখন আমি দেখি যে আমাদের বর্তমান সংস্কৃতি একটা অপসংস্কৃতিতে রূপ নিচ্ছে, বর্তমান সংস্কৃতি সত্যিকার অর্থে ক্যান্সার আক্রান্ত এবং এই ক্যান্সারের ট্রিটমেন্ট প্রয়োজন। দীর্ঘ 17 বছর পর আমরা একজন পরিশীলিত তারেক রহমানকে পেয়েছি এবং এই তারেক রহমানের ভেতর আমরা দেশ গড়ার যে স্বপ্ন, যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং তার এই জার্নিতে আমি তার সঙ্গে শরিক হতে চাই এবং আমার ভেতরে যা কিছু আছে আমি সব কিছু ঢেলে দিয়ে এই দলের পাশে থেকে দেশ ও দশের জন্য কাজ করে যেতে চাই। বাংলাদেশের যারা কিংবদন্তি রয়েছেন, সঙ্গীতে যাদের অবদান আছে বা চলচ্চিত্রে যাদের অবদান আছে, আমাদেরটা তো এটা হাজার বছরের সংস্কৃতি, তাই না? তো আমি মনে করি যে সঙ্গীতের যারা স্রষ্টা তাদেরকে আমরা যদি রুটকে ভুলে যাই তাহলে কিন্তু কোনো কিছু নিয়ে আমরা সামনে এগোতে পারবো না। তো সেই রুটকে ধরে রাখতে হলে তাদের জন্য আমার মনে হয় যে একটা প্রপার আর্কাইভ, যেটা বাংলাদেশে নেই, একটা প্রপার আর্কাইভ থাকা উচিত, যে আর্কাইভে আমাদের এই কিংবদন্তিদের কাজগুলোকে সংরক্ষণ করা হবে এবং সেই আর্কাইভ থেকে আমাদের এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের সংস্কৃতি সম্পর্কে এডুকেটেড করতে পারবে নিজেদেরকে। এরকম একটা বিষয় আমার মানে করার ইচ্ছা। প্লাস আমি একটা সময় গিয়ে দেখি যে আমাদের বড় বড় সঙ্গীত শিল্পী কিংবদন্তি একটা সময় গিয়ে দুস্থ শিল্পীর কাতারে নাম লেখায়, দুস্থ শিল্পীর কাতারে সরকারের কাছে তাদেরকে হাত পাততে হয় ট্রিটমেন্টের জন্য। তা আমরা যদি তাদের জন্য এমন কিছু ব্যবস্থা করতে পারি যেন পরবর্তীতে তাদের কারো কাছে হাত পাততে না হয়, নিজেই নিজের কাজের মাধ্যমে যেন স্বাবলম্বী হতে পারে। যেমন রয়্যালটির বিষয়টা এখানে আসে, যেমন আমি মনে করি যে পার্শ্ববর্তী দেশেও আমরা দেখেছি যে আজকে লতা মঙ্গেশকর নেই, আজকে কিশোর কুমার নেই, কিন্তু ঘরে বসে তাদের বাসায় কিন্তু লক্ষ লক্ষ টাকা আসছে। কিভাবে? কারণ তাদের গানগুলো যে প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায় রয়্যালটির মাধ্যমে, আজকের ইউটিউবের মাধ্যমে অনেক বড় একটা ইনকামের সোর্স কিন্তু হয়েছে। তা আমাদের দেশে এই ধরনের কমিটি আছে, কিন্তু সেই কমিটির কোনো কার্যকারিতা নেই। আমরা যদি সেই রয়্যালটিগুলোকে নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু দুস্থ শিল্পীর কাতারে কাউকে নাম লেখাতে হবে না। কারণ আমি তো মনে করি সঙ্গীত শিল্পীদের অনেক অবদান থাকে দেশ গড়ার ক্ষেত্রে, তো তাদের প্রতি সরকারের নজর দেওয়া উচিত এবং আমি সেই বিষয়গুলোতে ফোকাস করতে চাই।